এই হচ্ছে আমাদের Realme 8 এর বক্স। ফোন যেটাই হোক আমার কাছে বক্স সবগুলোই ভালো লাগে, আর যে কোনো গ্যাজেট হোক আমার কাছে ভাই আনবক্সিং করতে সেই লাগে। তারপর প্রথমে আমরা দেখতে পারতেছি হে ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। রিয়েলমি সব কিছু হলুদ হলুদ। এটার ভিতরে আছে সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, আর হচ্ছে ফোনের সাথে একটা ট্রান্সপারেন্ট কভার দিছে, যে কভারের কোয়ালিটি মোটামুটি ভালোই। তো এটার পরে হচ্ছে ফোন, এই হচ্ছে ফোনটা। ফোনটায় পরে আসি, তারপর দেখি ভিতরে কি আছে। ভিতরে আছে বিশাল বড় একটা চার্জার, এটা আপনি কোনো জায়গায় নিতে গেলে আপনি প্যারা খাইবেন। আর হচ্ছে USB A to Type C কেবল। চার্জারটা সম্ভবত 30 ওয়াটের। তো এখন আসি ফোনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হচ্ছে আমার সেকেন্ড শ্যুট। সাউন্ড প্রবলেমের কারণে আমার একদম ভেরি ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর কিছু অংশ আমি নিতে পারছি, বাকিগুলো আমি নিতে পারি নাই। তো যাই হোক, এর মাঝে অনেক দিনই গেছে। তো এতদিনে আমি বুঝতে পারছি যে মোবাইলটাকে আপনাদের কি নেওয়া উচিত কি না। Realme 8 4G নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল সেটা হচ্ছে এটা ডিজাইন, হ্যান্ডফিল আর ওজন নিয়ে ওইটা মানে এক কথায় জোস। আমি যে ফোনটা ইউজ করতেছি এটা কিন্তু একদম পারফেক্ট সাইজের একটা ফোন, কিন্তু তারপরও ওইটা যখন আমি হাতে নিছি ওইটা কিন্তু এটা থেকে সাইজে বড়। Realme 8 এটা থেকে সাইজে বড়, কিন্তু তারপরও ওইটা আমার কাছে মানে ধরতে কমফোর্টেবল লাগছে। ওইটার থিকনেসটা পেপারে কত আছে ওইটা আমি এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু ট্রাস্ট মি আপনার কাছে ওটা অনেক ভালো লাগবে। ডিজাইনের মধ্যে পিছনে যে ডেয়ার টু লিভ না কি যেন একটা লেখা আছে, এটাই হচ্ছে একমাত্র খারাপ দিক। মানে এটা দেখতে একটু অন্যরকম লাগে, যেটা কোনো ব্যাপার না, কিন্তু ওভারঅল এটার ডিজাইনটা সামনে বলেন পিছনে বলেন সব দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যান্ডফিল আর ডিজাইনের পরে এটার ডিসপ্লের দিকে যদি তাকান, তো এটার ডিসপ্লেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই বাজেট রেঞ্জের মধ্যে। এটার ডিসপ্লে হিসেবে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা রেজুলেশন ফুল HD প্লাস। আর এটা যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসও আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ডে লাইটের মধ্যে মানে অনেক বেশি আলো ছাড়া এটা তেমন সমস্যা করবে না। এটা ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা ব্যাপার, কিন্তু এটা মাঝে মাঝেই ফেল করতেছিল। যখন খুলে তখন খুব তাড়াতাড়ি খুলে যায়, কিন্তু মাঝে মাঝে এটার মধ্যে আমার আঙ্গুল ডিটেক্ট করতে পারে না বা অনেকক্ষণ পর্যন্ত স্ক্যান করতেই থাকে। তো এটা কি সফটওয়্যারের মাধ্যমে ঠিক হবে নাকি ঠিক হবে না সেটা আমি জানি না, কিন্তু এটা আপনাদেরকে বলার দরকার তাই বললাম। এটা প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর আলট্রাওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেল, আর বাকি দুইটা 2 মেগাপিক্সেল করে আজেরা সেন্সর হুদায় দিয়ে রাখছে দেখানোর জন্য। এখন ক্যামেরা বলতে তো এখানে মানে একটাই ধরা পড়ে, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। তো ক্যামেরার কোয়ালিটি কেমন? ছবি তুলতে গিয়েই সর্বপ্রথম দেখি যে এটা স্যাচুরেশন অনেক বেশি বাড়ায় দেয়। আপনারা ছবি দেখলেই বুঝতে পারতেছেন যে ছবিতে একটু কালার একটু বেশি লাগতেছে, একটু বেশি রঙিন লাগতেছে। এটা স্যাচুরেশন একটু বেশি বাড়ায় ফেলে, আর ডিটেলসের একটু ঘাটতি আছে। এমনিতে সাধারণত আপনি ছবি তুললে দেখবেন যে ছবিতে ভালোই ডিটেল আছে, কিন্তু যখন আপনি একটু জুম করবেন, জুম করলে দেখবেন যে ডিটেল সব হাওয়া। তো এটার ক্যামেরাটা খুব বেশি ভালো না, এভারেজ। সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার সেলফি কোয়ালিটিও মানে শুধু মেয়েদের জন্য বেটার। আসলে এই রেঞ্জের ফোনগুলো যারা বেশিরভাগ ইউজ করে তারা কিন্তু এই যে এই কালারটা বেশি পছন্দ করে, কারণ আপনি ছবি তোলার পর আপনার কোনো এডিট করতে হবে না, আপনাকে এমনিতেই অনেক সুন্দর বানায় ফেলবে, আর মানে সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট আপলোড করার জন্য ফটো পুরো রেডি হয়ে থাকে। তো এটা খুব বড় একটা ইস্যু না, কিন্তু যারা একটু ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের জন্য এটা বড় ইস্যু। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। তো ছবিতে যা হোক হয়েছে, তারপর আমার যে মেইন ফোকাস ছিল সেটা হচ্ছে ভিডিও। তো আমি ভিডিও যখন অন করলাম, ভিডিও অন করার পর দেখি যে ভিডিওতে স্যাচুরেশন ওই রকম বাড়ায় না, কিন্তু বাড়াইছে, কিন্তু ভিডিওতে ডিটেলস ওরকম নাই। এটার মধ্যে ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ, খুব ভালো ভিডিও কোয়ালিটি না। আর এটার মধ্যে শুধু মেইন ক্যামেরাতে স্টেবিলাইজেশন আছে, আর আলট্রা ওয়াইডে স্টেবিলাইজেশন নাই। তা আমি যখন মেইন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলাম, তখন দেখি যে আরও বেশি কাঁপতাছে। আমি ভাবলাম যে আলট্রা ওয়াইডে তো কম কাঁপার কথা, তারপর বুঝতে পারলাম যে মেইন ক্যামেরাতে স্টেবিলাইজেশন আছে, আলট্রা ওয়াইডে স্টেবিলাইজেশন নাই। আর মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা চলে যাবার মতো, কিন্তু আলট্রা ওয়াইডের ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো না, কিন্তু এই বাজেট রেঞ্জে আরেকটু ভালো হওয়া দরকার ছিল। প্রসেসর হিসেবে এটাতে মিডিয়াটেকের হেলিও G95 ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেকের নাম শুনেই মুখ ঘুরাই নিয়েন না, কারণ ফোন কিন্তু আপনি আজীবন ইউজ করবেন না।
হয়তো 3-4 বছর পর আপনি ফোন রিপ্লেস করবেন। আর ওই 3-4 বছর ব্যাকআপ দেওয়ার জন্য এই যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা আমার মতে যথেষ্ট। অবশ্যই এটা নিয়ে আমি ডিটেলসে পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো, কিন্তু আমার মতে আপনি যদি ফুল হেভি ইউজার না হন, এমনিতে অ্যাভারেজ ইউজ করেন, তাহলে এটা আপনার জন্য ভালোই ব্যাকআপ দিবে। এমনিতে স্বাভাবিক সব কাজের মধ্যে কোনো ল্যাগটেক দেখতে পাইনি, মানে হালকা পাতলা যেগুলো চোখে পড়ে না। পাবজি আর ফ্রি ফায়ার দুইটা তো এখন ব্যান হবে নাকি হবে না, দুইটার মাঝ বরাবর আছে, কিন্তু এটাতে আপনি পাবজিও খুব ভালোই খেলতে পারবেন, ফ্রি ফায়ারও খুব ভালো খেলতে পারবেন। পাবজিতে মেবি এটার মধ্যে আপনি এক্সট্রিম গ্রাফিক্স পাবেন, এক্সট্রিম নয়তো আলট্রা, সরি আমি শিওর না, কিন্তু এটার মধ্যে আপনি এভারেজে মোটামুটি ভালোই গেমিং পারফরমেন্স পাবেন। এমনিতে অন্যান্য দিক যদি দেখি তাহলে এটার ইউআই সম্পর্কে আমার ওইরকম কোনো আইডিয়াই নাই। ওইটা সম্পর্কে আমার থেকে হয়তো আপনারা বেটার জানেন যে রিয়েলমি ইউআই বেটার নাকি এমআই ইউআই বেটার। কিন্তু একটা দিক আমার কাছে শাওমির অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে ক্যামেরার ছবি কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি। ওটা রিয়েলমির মধ্যে মানে স্যাচুরেশন বাড়ায়, কালার বুস্ট করে সেই লেভেলের অবস্থা করে দেয়। শাওমিতে অতটা করে না, শাওমিতে একটু স্মুথ বানায় ঠিক আছে, কিন্তু কালারগুলা মানে অত বেশি বুস্ট করে না। ওভারঅল 22,000 টাকার মধ্যে কি ফোনটা কিনবেন? তো এই ফোনটার মধ্যে যে ভালো দিকগুলো আছে তার মধ্যে এক হচ্ছে একদম ডিজাইন, হ্যান্ডফিল, ডিসপ্লে, এই তিনটা হচ্ছে একদম মানে খুবই ভালো, এই বাজেটের মধ্যে খুবই ভালো। আর খারাপ দিকের মধ্যে পরে হয়েছে গিয়ে এটার ক্যামেরা আর এটার প্রসেসর অতটা খারাপ না, আমি খারাপ ভালো এই দুটার মাঝখানে রাখবো, কারণ মিডিয়াটেকের প্রসেসর এটা যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু এটা লং টাইম ইউজের ক্ষেত্রে কীরকম হবে সেটা সম্পর্কে আমার পুরো আইডিয়া নাই। তো এখন এই বাজেটে কি এটা নেওয়া উচিত? এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের কাছে, কারণ এখন নার্জো 30 আসছে, সেটা মেবি দারাজে 18.5 মধ্যে পাওয়া যায়, কিন্তু ওটার মধ্যে আপনার ডিজাইনটা অত ভালো পাবেন না। আর ওটার যে ক্যামেরা, ওটার ক্যামেরাটা এটার থেকে একটু খারাপ, ওটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাই। তারপর ওটার মধ্যে ডিসপ্লেটা এটার থেকে খারাপ, মানে ওইটা আইপিএস প্যানেল আর এটা সুপার অ্যামোলেড, মানে এটার ডিসপ্লেটা এক কথায় জোস। তো ওভারঅল সব কিছু মিলায়া এটা কিন্তু একটা মানে ভালো প্যাকেজ। এটার মধ্যে ভালো ডিসপ্লে আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ক্যামেরা মোটামুটি ভালো, ডিজাইন, হ্যান্ডফিল এগুলো সবই ভালো। আর এটার মধ্যে ব্যাটারিও আছে 5000 mAh। তারপর এটার মধ্যে যে চার্জার দেওয়া আছে ওইটাও ফাস্ট চার্জার। তো এটা হচ্ছে সব কিছু মিলিয়ে একটা ভালো একটা প্যাকেজ। আর যে এই নার্জো 30 ওটার দাম একটু কম ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে এটার মতোই পারফরমেন্স পাবেন। নার্জো 30 আমি দারাজের মধ্যে 18.5 আশেপাশে দেখছিলাম, তাও আপনারা চেক করে নেবেন। তো নার্জো 30 আর এটার মধ্যে যেই মানে পার্থক্য মোটামুটি ভালোই আছে। তার মধ্যে ডিসপ্লে তো আকাশ পাতাল তফাৎ, যারা অ্যামোলেড চালাইছেন তারা জানেন। আর এটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ওইটার মধ্যে আছে পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট, দুইটাই বেটার। আর যে বিল্ড কোয়ালিটি, হ্যান্ড ফিল এগুলার দিক দিয়া রিয়েলমি 8 ওইটা থেকে অনেক এগিয়ে থাকবে। মানে ওভারঅল খুব ভালো একটা প্যাকেজ এটা। এখন আপনারাই ডিসাইড করবেন যে কোনটা আপনারা নেবেন। ফুল রিভিউ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।